আসলে পুরো ব্যাপারটা কোনোটাই অ্যাকচুয়ালি একটু ভাবনা চিন্তা করে নয়। আমি এই রাস্তা দিয়ে যেতাম, তখন এখানে তো পথ শিশুদের বাস বহুদিন ধরে, বহু বছর ধরে। তো আমি এদের খাবার আর জামা কাপড় এইসব দিতেই আসতাম। এই করতে করতে আমি যে জায়গাতে যাই আসলে আমার ছোট বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা সখ্য হয়ে যায়। তো আমি তাই জন্য ওদের ওদের বলি একটু আয় আমার কাছে পড়তে বস, একটু আঁক। এই করতে গিয়ে দেখি যে ওরা ভীষণভাবে ওই মানে কিছু কিছু দিন ভীষণ উৎসাহী থাকতো। আমাকে বলতো যে ঠিক আছে ঠিক আছে এরকম আন্টি, আর আমাকে সমানে বলতো তুমি যেও না, তুমি থাকো। এরকম কিছুদিন পেতাম, আবার কিছু কিছু দিন হতো ভীষণই ডাউন, ওরা বেরোতে চাইতো না, আসতে চাইতো না। এই করতে করতে আমি দেখলাম ওরা সব ড্রপ আউটস, একটা করে ক্লাসে, একটা করে স্কুলের নাম লেখানো আছে বটে, কিন্তু ওরা কোথাও যায় না। তো প্যান্ডেমিকটা যখন শেষ হচ্ছে আমি ঠিক করলাম ওদের আমি স্কুলে দেবো, কেন একটা প্রথাগত শিক্ষার মধ্যে তো থাকতেই হবে, নইলে তো হবে না। তো তখন আমি ওদের স্কুলে ভর্তি করি। সেইটাও একটা স্ট্রাগল, মানে সবসময় বাড়ি থেকে তো চায় না, বাড়ি থেকে চায়ও নি যে স্কুলে যাক। বরং সত্যি কথাই একটা দরিদ্র পরিবারে 5 টাকা 10 টাকা উপার্জনও অনেক বড় ব্যাপার, সেটাই তারা চাইতেন। তো আমি তখন ওদের মাদের বলি যে যে টাকাটা ওরা ওখান থেকে পাচ্ছে আমি দিচ্ছি, আমাকে বাচ্চা দাও। এইরকম ভাবে আর কি কাজটা শুরু হলো। তারপরে বিভিন্ন ওঠাপড়া। আমরা তো একদম রাস্তার মধ্যে মাদুর পেতে বসে বছরের পর বছর পড়াশোনা হয়েছে, তাতেও অনেক বিরোধিতা এসছে। আমি একেবারেই ঠিক করিনি যে এটা একটা সংস্থার মতো করে করব। তারপরে কিছু যখন বিরোধিতা আসতে শুরু করে তখন লোকাল কাউন্সিলর ম্যাম, তার খুব সহায়তা পাই। উনি আমাকে বলেন যে তুমি যদি এটা রেজিস্টার না করো আমরা কিন্তু চাইলেও কোনো হেল্প করতে পারবো, কোনো অঘটন ঘটে গেলে আমরা পারবো না হেল্প। তখন আমি রেজিস্টার্ড করাই অর্গানাইজেশন। এবং তারপর আস্তে আস্তে বাচ্চার সংখ্যা বাড়তে থাকলো, অনেক 3 জন থেকে 30 হয়ে গেল। তখন আমি দেখলাম যে না, এবার তো একটা মাথার উপর ছাদ দরকার। তখন অনেক অসুবিধার সম্মুখীন হয়েও আমরা এখন এই জায়গাটাকে ভাড়া নিয়েছি। এবং এখানে আসার পর থেকে ওদের পড়াশোনার উৎসাহটাও তো আরো বেড়ে গেছে। আর পড়াশোনা ঠিকঠাক করে করতে পারছে। তো আজ আমি কোনো রকম ভাবে কোনো গভর্নমেন্ট ফান্ড বা সিএসআর কিছুই পাই না। তো সেইগুলো পেলে নিশ্চয়ই আরো ভালো করে এগোতে পারবো, আরো ভালোভাবে যেরকম কাজ করি, এখানে কাজ করি, গ্রামেও কাজ করি, সেগুলো আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এখনো পর্যন্ত কতগুলো বাচ্চা আপনার কাছে এভাবে পড়াশোনা করছে? আমাদের পুরো সব মিলিয়ে ধরতে গেলে 40 জন আমার কলকাতায়, আর গ্রামেতেও সেই সংখ্যাটা 42 45, মানে একটি আদিবাসী গ্রামেও আমি বাচ্চাদের নিয়ে কাজ করি। আহ, ওই ওই রকমই সংখ্যা। এখানে এই যে সমস্ত বাচ্চাদের, তাদের মধ্যে কতটা আগ্রহ, কতটা লেগেছে? আহ, এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি এখন আগ্রহটা অনেকটা এসেছে। আসলে আগ্রহ ব্যাপারটা না সাফল্যর থেকেই জন্ম নেয় সমস্ত কিছুতে। যখন আমি একটা পরীক্ষা পাশ করলাম আরেকটা পাশের উৎসাহ হয়, যখন আমি একটা পড়া পারি আরেকটা পড়া করতে ইচ্ছে করে। তো এখন ওরা যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখন ওরা চায় এগোতে। কিন্তু এই যে প্রথম ধাপটাই নিয়ে আসতে আমাকে প্রচুর বেগ পেতে হয়েছে, তখন সত্যি সত্যি আগ্রহ সেভাবে ছিল না। কিরকম যদি একটা ঘটনা শেয়ার মানে করতেন? দিনের পর দিন আমি ফুটপাতের ওপর মাদুর পেতে বসে থেকেছি, কিন্তু আমি কোনো বাচ্চার দেখা মানে এখন যা যে মুখগুলো দেখলেন এরকম হয়েছে যে তারা দিনের পর দিন আসেনি। কিন্তু ওই আস্তে আস্তে আমি বিভিন্ন খাবার দাবারের লোভ তখন দেখাতাম, এটা খেতে দেবো ওটা খেতে দেবো, যেটা হয় বাচ্চাদের, আমার মেয়েকেও একটা যদি আমি একটা স্বাভাবিক একটা পাউরুটি দিই তার একটা, আর যদি আমি একটা বেশ কেক টেক বানিয়ে দিই তার তো একটা আলাদা লোভ থাকে। তো সেরম ভাবেই ওদের আর কি বিভিন্ন রকম যেটা বলে ঘুষ ঘাস দিয়ে এই উৎসাহটা তৈরি করা হয়েছিল ইনিশিয়ালি। এখন তো বেশ উৎসাহ এসে গেছে, নিজেরা ভালো মতো পড়াশোনা করছে, স্কুলেও সব দিদিমণিরা ডেকে বলছেন ওরা ভালো পড়াশোনা করে। এইগুলো করে এখন ওদের উৎসাহ তৈরি হচ্ছে। দেখছিলাম একটা বাচ্চা, ও এবারে 12-এ পরীক্ষা দেবে। হ্যাঁ, তা ও ও তো আপনার এখান থেকে ক্লাস 10 পাস একদম। করেছে। ওর দেখছিলাম ওর কিরকম রেজাল্টটা ছিল, বা ওর ওর আর কতটা রেজাল্ট আগ্রহ আছে? একেবারেই জাস্ট একটা পাস মার্কই ছিল মাধ্যমিকে, যেটা হয় ওরা তো 3 4 বছর পড়াশোনা, যেরকম অন্য সাধারণ বাচ্চারা 10 12 বছর পড়ে মাধ্যমিক দিচ্ছে, ওরা 3 বছর পড়ে। সেই রকমই ছিল, জাস্ট পাস মার্ক, যেটা আমি এক্সপেক্ট করিনি। কিন্তু যেই ও দেখলো পাশ করে গেছে, সঙ্গে সঙ্গে কি হলো, আর তাছাড়া ধরুন যেগুলোতে ওদের ভীতি থাকে, যেরকম অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, যেগুলো
ভীতিটা এই জন্যই থাকে যে এই সাবজেক্ট গুলো কিন্তু প্রথম থেকে মানে গোড়া যদি শক্ত না হয় এগোনো যায় না। তো সেই জন্য সেই ভীতিপ্রদ সাবজেক্ট গুলো এখন চলে গেছে বলে ওর এবার রেজাল্টও খুব ভালো হয়েছে। 11 এর রেজাল্ট সত্যি ভীষণ ভালো হয়েছে, আশা করছি 12 এর রেজাল্ট আরো ভালো। একটা ঘটনা হচ্ছে রাস্তায় যারা থাকে তারা হঠাৎ করে এরকম একটা পরিবেশে এসে মানিয়ে নেওয়াটা কতটা তাদের মধ্যে ডিফারেন্ট ছিল? হ্যাঁ, সেটার একটা কথাই আমি বলতে পারি যে বাচ্চাদের মধ্যে কোনো বৈষম্য থাকে না। এই যে আমরা এত দেখি, এত আলোচনা সভা বসে যে কি করে বাচ্চাদের এক করা যায়, বাচ্চাদের এক করতে হয় না। কেননা আমার মেয়ে আর আমার আর যারা মেয়ে এখন, আমার মেয়ে যে চিরকালই একটা বৈভবের মধ্যেই বড় হয়েছে আর এরা যারা কিছুই পায়নি, তাদের কিন্তু যখন একসাথে বসানো হয় কোনো পার্থক্য নেই। মানে আমি বহুবার ওদের যে দেখি, কোনো মনে হয় না আমার যে এই 4টে মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে। আমার মেয়েকেও দেখেছি ছোট থেকে এদের সঙ্গে বড় হতে। কোনো কোনো ঘটনা ওর জীবনে যেটা ভীষণ আলোড়ন সৃষ্টিকারী কিছু ঘটছে, সেটা ও এখন আমাকে জানাবার আগে ওদের জানায়। সেই জন্য আমার মনে হয় না যে কারুর কোনোভাবে মানিয়ে নিতে অসুবিধা হয় বাচ্চাদের। অসুবিধাটা বড়দের। মানে একটা রাস্তায় বাচ্চা থাকে, তাকে নিয়ে গিয়ে আমি আমার টেবিলে খেতে দেবো, সেই অসুবিধাটা কোনো বাচ্চার থাকে না। আপনি যে কোনো বাচ্চার বাড়িতে নিয়ে গিয়ে ওদের বসান, তারা অ্যাকসেপ্ট করবে। অসুবিধা আমাদের থাকে। এ ওখান থেকে এসেছে সুতরাং এখানে বসতে দেবো না, ও কেন আমার বাচ্চার সঙ্গে খেলা করবে না, বাবা আমার বাচ্চা বাজে কথা শিখে যাবে, আমি আমার বাচ্চার থেকে আলাদা রাখবো। এই আলাদা করে দেওয়াটা আমাদের বড়দের কাজ, বাচ্চাদের। এখন একটা ঘটনা দেখা যাচ্ছে পারিপার্শ্বিক দিকে মেয়েদের উপর যে যেরকম বিভিন্ন রকমের নির্যাতন হচ্ছে, এই বিষয়গুলো কি এই বাচ্চাদের মধ্যে আপনি এরা তো আরো অনেক ভালনারেবল জায়গায় থাকছে, এরা প্রতিনিয়ত এগুলোর সম্মুখীন মানে নিরন্তর হচ্ছে। তো সেক্ষেত্রে এবং আমাদের এখানে কিছুদিন আগে এরকম একটি ঘটনাও ঘটে গেছে, ছোট একটি 7 বছরের মেয়ে অত্যন্ত খারাপভাবে নির্যাতিতা, তার মধ্যে দিয়ে আমরা সবাই গেছি সেই ট্রমাটার মধ্যে দিয়ে। এবং এরা যারা আছে তারা ছোট বড় বিভিন্ন ঘটনার মধ্যে দিয়েই গেছে। আমরা বারবার এটা বোঝাবার চেষ্টা করি যে নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবে, তার জন্য যা যা করার করণীয় সেগুলো আমরা শেখাবার চেষ্টা করি। এবং তার বিভিন্ন প্রশিক্ষণও চলে, বিভিন্ন রকম আলোচনাও চলে, যেরকম মা বাচ্চাদের সঙ্গে আলোচনা করে, আমি ওদের সঙ্গে সেভাবেই খোলাখুলি আলোচনা করি যে তোমরা এই বিপদে পড়তে পারো, তার জন্য তোমরা নিজেরা নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবে। আমি এই এই যে শেল্টার হোমটা করেছি, প্রথমেই যেটা করেছি একটা চারিদিকে ক্যামেরা লাগিয়েছি। সেটার তো এটাই কারণ যে আমার মেয়েদের নিয়ে কাজ, তো সেক্ষেত্রে আমাকে অনেক বেশি কশাস থাকতে হয়, সেটা তো হবেই। এখন এখন তো ফুটপাতে তো থাকতে দিচ্ছে না, তাহলে এখানে ওরা পড়াশোনা করার পর কিভাবে কোথায় থাকছে যদি বলেন? এখন ওরা ফুটপাতে থাকতে দিচ্ছে না, তো বিভিন্ন রকম কেউ একটা রেল ব্রিজের তলায় কোনো ঝুপড়িতে আশ্রয় নিয়েছে, কেউ বাথরুম পাবলিক টয়লেটেও থাকে। কিন্তু আস্তে আস্তে যেটা হচ্ছে, ওরাও অর্থনৈতিকভাবে স্বাধীন হচ্ছে। 18-র পরে সেই স্টেপটা আমি আরো অনেক বেশি করে নেব। এমনিতেই 3জন এখন আমার কাছে ইন্টার্নশিপ করছে এবং ওরা আমার কাছে পেড ইন্টার্নশিপ করছে, তার জন্য একটা টাকা পায়। তো আমার এটাই পরিকল্পনা যে ওরা যখন আরো ভালো করে কাজ করবে এবং ওরা যখন 18 হয়ে যাবে, ওদের যখন আমি প্রপারলি এখানে নিযুক্ত করতে পারবো, ওরা একদিন ঠিকঠাক আস্তানা তৈরি করতে পারবে এবং আরো মাথা উঁচু করে ঠিকঠাক জায়গায় ওরা থাকতে পারবে। এখন তো পরিস্থিতিকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মেসেজ দেবেন বাচ্চাদেরকে? বাচ্চাদের তো এটাই আমার মেসেজ যে বাচ্চাদের কোনো তফাৎ নেই। আর আমার যেটা কাজ, আমি কোনোদিনও সংখ্যার দিকে যাইনি যে আমি 3000 বাচ্চার খুব কেক খাইয়েছি বা পেন্সিল কিনে দিয়েছি। আমি চাই আমি যদি একটি বাচ্চারও দায়িত্ব নিই, 10 বছর আগে সে যেভাবে ছিল, 10 বছর পরে মানুষ যখন তাকে দেখবে, তাকে যেন আর চেনাই না যায়, সে যেন একটা নতুন মানুষে বেরিয়ে আসে। এবং আমার সবার প্রতি, বাচ্চাদের নয় সবার প্রতি এই মেসেজ, একটুখানি খেলা দিতে পারলে, আমরা যদি সমাজে এটা করতে পারি, প্রত্যেকে যদি দুটো বাচ্চাকেও বেছে নিতে পারি, তাহলে কিন্তু একটা বদল আসবেই। এবং বদলটা তো কোনো গল্প কথা নয়, বদলটা এই বাচ্চাদের মধ্যে দিয়েই আসবে এবং ওরাই আমাদের পরবর্তী প্রজন্ম। সবাই যদি বলে আমাদের দেশে কিছুই হবে না, তাহলে তো কিছুই হবে না, কাউকে না কাউকে তো রুখে দাঁড়াতে হবে।
আর এই ধরনের সমাজ সমাজ ব্যবস্থার মধ্যে থেকে বাচ্চারা, তারা যদি নিজেরা দাঁড়ায়, তাহলে টেনে আরো তারা অ্যাটলিস্ট 100টা বাচ্চাকে দাঁড় করাতে পারবে। তো এটাই হচ্ছে আমার সবার কাছে একটা অনুরোধ, যে আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা ঠিক পারবো। হ্যাঁ, একটু আপনার নামটা একটু আমার নাম মিত্রবিন্দা ঘোষ। আপনি কোথাও থাকেন? আমি এখন কর্ণশ্রীতে থাকি।